শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা করব 7 এবং 8 অধ্যায়ের যেগুলো হচ্ছে জ্যামিতি থেকে এমসিকিউ যে ধরনের হয়ে থাকে। এরকম আমরা 7 অধ্যায় থেকে টোটাল 7টা এমসিকিউ এবং 8 অধ্যায় থেকে টোটাল 6টা এমসিকিউ আমরা আজকের এখনকার এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আসো, 1 নম্বরে বলা আছে রম্বস আঁকতে উপাত্ত কয়টা লাগে। রম্বস আঁকতে গেলে আমাদের উপাত্ত 2টা লাগবে, মাথায় রাখতে হবে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। স্বতন্ত্র চতুর্ভুজ আঁকতে কয়টি উপাত্ত লাগে, এটা 100% একটা এমসিকিউ, কতবার যে পরীক্ষায় আসছে যা বলার ভাষা নাই। এই জন্য এমসিকিউটা মুখস্থ রাখবা। স্বতন্ত্র চতুর্ভুজ অর্থাৎ সমকোণটা চতুর্ভুজ আঁকতে কয়টি উপাত্ত লাগতে পারে, কোনো উপাত্ত, তাহলে আমরা 5টি দিব। এরপরে 3 নম্বর এমসিকিউ বলা আছে 2টি বাহু 4 ও 10, তৃতীয় বাহু কত। এটাও আমরা 100% হিসেবে এমসিকিউ গণ্য করব, কিন্তু এটা কিভাবে সলভ করব এটার জন্য আমাদের একটু কাজ করতে হবে। দেখো, তাহলে এখানে 2টি বাহু 4 এবং 10 দেওয়া আছে, তার মানে 2টা বাহুর দেওয়া আছে 4 এবং 10। তা আমরা যদি ক নাম্বারটা মনে মনে ভাবি যে আসলে ক নাম্বারটা অ্যান্সার হইতে পারে, তা ধরো ক নাম্বার আছে এখানে 8, আমরা লিখলাম। তো এখন এই যে লেখার পরে এখানে সবচেয়ে যে বড়টা ওটা আলাদা রাখবা, সবচেয়ে বড় আছে 10, এটাকে আলাদা রাখো। রাখার পরে সবচেয়ে ছোট যে 2টা আছে নিচের উঠছে, তাহলে নিচের আছে 8 এবং 4, এই দুটোকে যোগ করবা, তাহলে 8 4 যোগ করলে হবে 12। তাহলে যেটা তুমি সবচেয়ে বড়টাকে যেটা আলাদা রাখছো সেইটার চেয়ে যদি ওই অপর 2টার যোগফল যদি বড় হয় তাহলে বুঝবে অ্যান্সার ওইটা হবে। তাহলে আমরা এই 10টাকে রেখে দিলাম, এই 2টাকে যোগ করলাম, 12 পাইলাম। এই 12 দেখো এই 10-এর চেয়ে কিন্তু বড়, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার ক। অবশ্যই মাথায় রাখতে হবে কিনা এমসিকিউটা। তাহলে আমরা অ্যান্সার দেখাবো ক। এখন যদি আমরা 14 নিই তাহলে হবে না, 6 নিলে হবে না, তোর বাসায় এটা প্র্যাকটিস করি। এরপর আসো, 4 নম্বর এমসিকিউ বলা আছে কি সর্বনিম্ন কয়টি উপাত্ত থাকলে সামান্তরিক আঁকা যাবে। তাহলে আমরা সামান্তরিক আঁকার জন্য অনেক বিষয় আমাদের জানা আছে, কিন্তু সর্বনিম্ন যখন কথাটা আসবে তখন আমাদের সর্বনিম্ন কয়টি উপাত্ত থাকলে সামান্তরিক আঁকা যাবে, অ্যান্সার দেব 3টি। অ্যান্সার দেব আমরা 3টি দেব সর্বনিম্ন সামুদ্রিক আঁকতে প্রয়োজন। ত্রিভুজের 3 বাহু 3 4 5 পরিবৃত্তের কেন্দ্র কত। ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, আমরা এখনকার কথায় বলবো যে ত্রিভুজের 3 বাহু 3 4 5 পরিবৃত্তের কেন্দ্র কোথায়। তাহলে এই যে 3 4 5, এখন তোমাকে এখান থেকে শিখতে হবে যে 3 4 5 দিয়ে কোন ধরনের ত্রিভুজ আঁকা যায়। তা আমরা জানি যে সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের একটা সূত্র পড়ছি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই সূত্রটা কিন্তু দেখো এখানে 3 4 5 দিয়ে দেওয়া আছে, যে আমরা যেটাকে লম্ব ধরি এটাকে ভূমি ধরি, তাহলে 3 এর উপর স্কয়ার দিলে 9, 4 এর উপর স্কয়ার দিলে 16, 9 16 হচ্ছে 25, আবার 5 এর উপর স্কয়ার দিলে 25, তার মানে পিথাগোরাসের সূত্র চলে আসছে এই জায়গায়। এবং এটা বুঝতে হবে তখন এটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি পরিবৃত্তের কেন্দ্র বলে তাহলে অবশ্যই আপনি দেবেন অতিভুজের উপর। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র তাহলে কি দেবো, অতিভুজের উপর। কিন্তু পরীক্ষায় সমকোণী ত্রিভুজ দেওয়া থাকবে না, সমকোণী ত্রিভুজ না দিয়ে এইরকম করে ওরা 3 4 5 দিয়ে দেবে, কিন্তু বুঝতে হবে এটা সমকোণী ত্রিভুজ হয় কি না। কিভাবে বুঝবে, দেখবেন যে পিথাগোরাসের সূত্রটা 2টা সাইড ফলো করে কিনা। আবার যদি ডাইরেক্ট বলে দেয় যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কোথায়, তখন ডাইরেক্ট অ্যান্সার অতিভুজের উপর। কিন্তু সমকোণী ত্রিভুজ দেবে না, দিয়ে এরকম ম্যাথ আকারে দিবে, তখন তোমাকে বুঝতে হবে যে আসলে সমকোণী ত্রিভুজ হয় কি না। এরপর আসো পরেরটা, স্থূলকোণী। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায়, এটা হবে ত্রিভুজের বহির্ভাগে। স্থূলকোণী ত্রিভুজের যে পরিবৃত্তটা হবে এটা হবে বহির্ভাগে। এটা আমি 2টা একটা চিত্র ছোট ছোট করে আমি আর্ট করে দিই। ধরো এর আগে আমরা সমকোণী ত্রিভুজের কথা বললাম, এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের যদি আমি একটা পরিবৃত্ত অঙ্কন করি, তাহলে এই কেন্দ্র কিন্তু আমাদের এই যে এইটা, তাহলে এই কেন্দ্রটা দেখো, এটা বৃত্তটার কেন্দ্র কিন্তু এইটা মনে হচ্ছে। তাহলে এই যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্রটা কার উপর দাঁড় করেছে, অবশ্যই অতিভুজের উপর, এই জন্য অ্যান্সার হলো অতিভুজ। তাহলে এখন শিক্ষার্থীরা এই সমকোণী ত্রিভুজ বাদ দিয়ে এখন আমি যদি এই জায়গাটায় এবার স্থূলকোণী একটু করি, চিত্রটা অঙ্কন করে নিই। দেখো আইডিয়াতে ধরো এটা স্থূলকোণী ত্রিভুজ, এখন আমি এটাকে ত্রিভুজ আর্ট করলাম, তাহলে আমাদের অবশ্যই কেন্দ্র এটা মনে হচ্ছে। তাহলে এই কেন্দ্রটা দেখো ত্রিভুজের কি বাইরে না ভেতরে, দ্যাটস হোয়াই স্থূলকোণী ত্রিভুজের যদি বলে তাহলে হবে ত্রিভুজের বহির্ভাগে হবে। আমাদের এই যে স্থূলকোণী যদি বলা হয় তাহলে হবে ত্রিভুজের বহির্ভাগে। আর যদি সমকোণী ত্রিভুজ বা হচ্ছে এরকম 3 4 5 তাহলে হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে অতিভুজের উপর। এই দুটোর মধ্যে যেকোনো একটা এমসিকিউ পাবা, এটা খুবই ইম্পর্টেন্ট 2টা এমসিকিউ, আমি বাছি নিয়েছি আর কি। এরপর 7 নম্বর আসো, ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করা যায় কয়টি উপাদান থাকলে। তাহলে সাধারণত একটা ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করা যায় 3টা। তাহলে ত্রিভুজের 3টা বহির্বৃত্ত অঙ্কন করা যায়, এটাও মুখস্থ করবা। তার মানে এখানে যে এমসিকিউ গুলো দেওয়া আছে বেশিরভাগই আমরা মুখস্থের মধ্যে রাখলেই আমরা কিন্তু মার্ক পাচ্ছি কালকে। আবার এখানে 2টা এমসিকিউ মুখস্থের মধ্যে রাখলে আমরা কিন্তু এই 8 অধ্যায় থেকে আমরা পাবো, সেটা কি উপচাপ আর অধিচাপ। যদি উপচাপ কথা লেখা থাকে তাহলে হবে কি সূক্ষ্মকোণ, আর যদি অধিচাপ কথা লেখা থাকে যদি উপচাপ কথা লেখা তাহলে হবে স্থূলকোণ, আর যদি অধিচাপ লেখা থাকে তাহলে সূক্ষ্মকোণ। কিন্তু এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি, তখন আপনি অর্ধবৃত্তস্থ কথাটা যদি আসে তাহলে আপনি দেবেন হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আরেকটা এমসিকিউ দিলাম, অর্ধবৃত্তস্থ কোণ ইকুয়াল 90 ডিগ্রি, অথবা পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে সমকোণ।
তাহলে এই তিনটে এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো একটা বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, আর অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ ইকুয়াল 90 ডিগ্রি অথবা এক সমকোণ। এরপরে আসো 3 নম্বর এমসিকিউ। 3 নম্বর এমসিকিউ 10 সেন্টিমিটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে 10, 14 দুইটি ব্যাসার্ধ বেদ থেকে অন্তঃস্পর্শ করে, দুইটা কথা থাকবে। যদি অন্তঃস্পর্শ থাকে তাহলে এক অ্যান্সার হবে, বহিঃস্পর্শ থাকলে আলাদা এক অ্যান্সার হবে। তাহলে আমি যেহেতু এখানে অন্তঃস্পর্শটা উঠেছি, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য উঠেছি। অন্তঃস্পর্শ যদি থাকে আপনি সহজলি অ্যান্সার করবেন কিভাবে? এই যে ব্যাসার্ধ আছে, এই যে ব্যাসার্ধ দুইটাকে আপনি কাজ করবেন, তাহলে 14 থেকে আপনি 10 মাইনাস করে দিবেন। সহজ কথা, 14 থেকে আপনি 10 মাইনাস করে দিবেন, তাহলে অ্যান্সার কত হবে? অবশ্যই 4 হবে। তাহলে অ্যান্সার 4। তাহলে যদি বৃত্ত অন্তঃস্পর্শ করে তাহলে এই দুটোর মধ্যে বড়টা থেকে ছোটটা আমরা মাইনাস করে দিব। কিন্তু পরীক্ষায় এখানে দেখতে হবে যে আসলে ব্যাসার্ধ আছে নাই। যদি ব্যাসার্ধ বাদ দিয়ে যদি ব্যাস দিয়ে দেয় তাহলে এইটাকে আবার 2 দিয়ে ভাগ, এটাকে আবার 2 দিয়ে ভাগ, তারপরে আবার কাজ করতে হবে। তাহলে একটু বুঝতে হবে, যদি ব্যাসার্ধ দেয় তাহলে ডাইরেক্ট বড়টা থেকে ছোটটা মাইনাস হবে। যদি ব্যাস দেয় তাহলে এই ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ, এটাকে 2 দিয়ে ভাগ, তখন 7 বিয়োগ 5, তখন অ্যান্সার হবে 2। দেখেন একই প্রশ্ন যদি ব্যাস লাগায় তাহলে অ্যান্সার হবে 2, ব্যাস বাদে যদি ব্যাসার্ধ লাগায় তাহলে অ্যান্সার হবে একদম 4। তাহলে এটা কোন ঘটনা আমরা ঘটাইলাম? এটা অন্তঃস্পর্শ। প্রশ্ন হলো স্যার যদি বহিঃস্পর্শ দেয় তাহলে আপনি কি করবেন? অন্তঃস্পর্শের বেলা যেমন মাইনাস করছেন, বহিঃস্পর্শের বেলা তেমন যোগ করবেন। তাহলে বহিঃস্পর্শ করলে তখন হবে কত? 14 আর 10 কত হবে? 24। মাইনাস করে কত হচ্ছে? 4। তাহলে অন্তঃস্পর্শ 4, বহিঃস্পর্শ হলো 24। এরপরে লাস্টের এমসিকিউ 5 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এমসিকিউ আমরা আলোচনা করব। দেখো এখানে কি বলা আছে 4 নম্বরে কি বলা আছে? পি কিউ কোণ, তারপরে মান দেওয়া আছে হলো কত? এখানে 120, 30। এখানে আমি 2-3টে অপশন দেইনি, ধরো তোমরা দিতে পারো ইচ্ছা করলে। জায়গা শর্ট দেখে আমি দেইনি, ধরো এটা 100 দিলা আর এটা দিলে আছে 90। আচ্ছা 4টি অপশন আছে, এখন আমাদের অ্যানসার খুঁজে নিতে হবে পি ও কিউ এর মান কত। তাহলে পি ও কিউ, তাহলে আসো এই যে এইখানে একটু লক্ষ্য করো, এই চিত্রের মধ্যে এটা হলো পি ও কিউ। তাহলে এর মান কিন্তু চাইছে, কিন্তু এটার সাথে আমাদের এই যে পি এস কিউ এটা কিন্তু একটা হলো আমাদের উপচাপের মধ্যে পড়ে। তাহলে এই কোণের পরিমাণ এবং এই কোণের পরিমাণ আমরা একই ধরবো। তাহলে এখানে যদি পি ও কিউ যদি কত হয়, এপিএস কিউ এর সাথে যত পাবো, তাহলে এপিএস কিউ এর মান কত আছে? দেখো এই যে এটার মান দেখো কত দেওয়া আছে? 120। তাহলে বুঝতে হবে এই মানটাও তাহলে কত হবে? 120। তাহলে দ্যাটস ওয়াই অ্যানসার হবে 120। তারপর আসো আরএস। আরএস বলতে কোনটা? এই যে এখানে আর দিতে হবে, আর এবং এস, এই টু এর মান চাইছে। কিন্তু এটা কিভাবে করবা? এটা একটু ক্যালকুলেশন আমাদের করতে হবে। আরএস বের করার আগে আমাদের এখানে ভাষাটা একটু বুঝে নেই। পি কিউ 30, তার মানে এটা পুরোটাই 30। ওপি 17, তার মানে এই যে ওপি 17। তাহলে আমি এখানে নাম দেই, অন্য কালার কলম দিয়ে আমি নাম দিচ্ছি। দেখো এটা হলো 17, তাহলে এটা পুরোটা যদি 30 হয় তাহলে এটা 15। তাহলে 17 আর হচ্ছে 15, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আসতেছি কত বলো দেখি। 17 কে স্কয়ার করো, তারপরে হচ্ছে মাইনাস 15 স্কয়ার, তাহলে 289, 225 স্কয়ার করলে কত হচ্ছে? দেখো 289 থেকে 25 বাদ, তাহলে 4 64, এটাকে কাজ করলে হচ্ছে 8। তাহলে আমি ও আর এর মান কিন্তু 8 পাইছি। তাহলে এই যে ও আর এর মান পাইছি 8, ও এবং আর এর মান পাইছি 8। প্রশ্ন পরীক্ষায় এরকম করে, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজের মডেল। এরকম করে ধরো অতিভুজ দিবে, এইবার এখানে দেখো, তাহলে অতিভুজ দিবে, তারপরে কি আছে? একটা মান দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, তার মানে দুইটা মান দিয়ে একটা চাপে, তখন কিন্তু এই সূত্র দিয়ে ব্যবহার করতে হবে। অতিভুজ সূত্রটা তোমাদের অবশ্যই জানা রাখতে হবে। অতিভুজের সূত্র আমরা জানি না, অবশ্যই জানি। এখন যদি অতিভুজ চাই তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যোগ করে রুট করব। যদি ভূমি চাই তাহলে রুট ওভার লম্ব কি অতিভুজ স্কয়ার মাইনাস কি লম্ব স্কয়ার। যদি কি লম্ব চাই তাহলে কি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এইভাবে করবেন রুট আকারে। এই এমসিকিউটা যেটা বলতেছি, এই কথাগুলোর মাধ্যমে কিন্তু আমরা একটা এমসিকিউ কমন পাবো এরকম সমকোণী ত্রিভুজ থেকে। তাহলে আমাদের কথা হলো যে ও আর এর মান পেয়ে গেছি, ও আর এর মান পাইলাম 8, কিন্তু প্রশ্ন বলছে কি আর এস কত। এখানে একটা কথা বলে রাখি দেই, এই যে পি ও এই যে মান দেওয়া আছে এখানে, এটা আর এটা কিন্তু সেম, এই এর মাপ আর এর মাপ কিন্তু সেম। তাহলে এইটা কত আছে? 17, আর এইটা তাহলে কত হবে? 17। 17 এর মধ্যে এইটা যদি 8 হয় তাহলে এইটা কত হবে? দিস এমসিকিউ ইজ ভেরি ডিফিকাল্ট, দ্যাটস ওয়াই এটাকে তোমাকে সাবধানের সহিত এখানে বুঝতে হবে। এখানে অ্যান্সার কিন্তু দেখো 8 আছে। 100% বেশিরভাগ স্টুডেন্ট ধামাধামা 8 দিয়ে দেবে, সবাই 8 দিবে, ও চিন্তাই করবে না, ও 8 দিতে বাধ্য করে। এটা হলো কাজ করলো যে এটা 8, যদি কারণ এই রেখাটা তো টান মারছি, টান মধ্যে ভাগ হইছে, তাহলে এটা যদি 8 হয় এটা তো 8 100% কে ভুল ধরে? কিন্তু এখানে 100% ভুল হবে। চিত্রটা এইভাবে আমাদের বুঝতে হবে। তাহলে এটা পুরোটাই তাহলে দেখো 17 হলে এটা 8 হলে এটা হবে 9, তাহলে এটার অ্যান্সার হলো 9। এরকম টেস্ট পেপারে অনেক ধরনের ম্যাথ আছে, তোমরা ওগুলো একটু দেখে নিও। এরপরের ম্যাথে দেখো বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিকটা কি? সামান্তরিকটা কি? সামান্তরিকটা আয়ত। কিভাবে? বৃত্তের ভিতরে অন্তর্লিখিত করলাম একটা আমরা চিত্র, ধরো এটা বৃত্ত,
এই বৃত্তের ভিতরে আমি একটা আয়ত আর্ট করলাম, একটা চিত্র আর্ট করলাম, ধরো চতুর্ভুজ। এই চতুর্ভুজটা দেখতে কিরকম, আয়তের মতো না? তাহলে এটা হলো একটা আয়ত, এই জন্য বলছি অ্যান্সার এখানে আয়ত হবে। শিক্ষার্থীরা, আমরা 7 এবং 8 অধ্যায়ের এমসিকিউ আলোচনা করলাম। লাস্ট আমাদের ভিডিও হবে 9 এবং 16 অধ্যায়ের এমসিকিউ এর মাধ্যমে। সাথে